আচ্ছা, তো আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ঠিক আছে, তো এর আগে তো কোনো ইকোনমিক্স কোর্স পান নাই আপনারা, তাই না? পাইছেন কি না ফাইন্যান্সিয়াল স্যার। ম্যানেজমেন্ট বা ইকোনমিক্স টাইপের কিছু কোর্স? আচ্ছা, তো যেহেতু এটাতেই, তো আমরা একটু ইকোনমিকের কিছু টার্মগুলা দেখি যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং এর সাথে রিলেটেড। এখন ক্যাপিটাল বাজেটিং জিনিসটা কি, তো সেটার আগে আমরা দেখি যে আসলে ক্যাপিটাল বাজেটিং জানলে আমরা কি কি করতে পারবো, তো সেখান থেকে একটা আইডিয়া হয়ে যাবে যে ক্যাপিটাল বাজেটিং জিনিসটা কি। ঠিক আছে, তো ক্যাপিটাল বাজেটিং জিনিসটা হচ্ছে আপনি ধরেন আপনার কিছু বাজেট আছে, ঠিক আছে, আপনি একটা প্রজেক্টে হাত দিয়েছেন, তো এই বাজেটটা আপনি কিভাবে সামলাবেন, সেই প্রজেক্টটা ম্যানেজ করার জন্য আপনি বাজেটটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, এইটা একটা ক্যাপিটাল বাজেটিং প্রসেস। তা আপনার যে ক্যাপিটালটা আছে ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা আপনি কি মানে কিভাবে ইনভেস্টমেন্ট করলে, কিভাবে ইনভেস্ট করলে আপনার সেটা থেকে কি পরিমাণ ভালো রিটার্ন আসবে, আপনার মানে যে প্রজেক্টটা করতেছেন সেটা কি লাভবান হবে না হবে না, তো এই সকল ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে আপনার ক্যাপিটাল বাজেটিং টার্মগুলো। ঠিক আছে, তো ক্যাপিটাল বাজেটিং এর মধ্যে কিছু অ্যাপ্রোচ আছে, তো সেগুলো দেখতে পারতেছেন এখানে স্ক্রিনে। পেব্যাক পিরিয়ড আছে, টাইম ভ্যালু অফ মানি আছে, নেট প্রেজেন্ট ভ্যালু আছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে, অ্যাভারেজ রেট অফ রিটার্ন আছে, তারপর হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবে পড়বো এখানে। আর প্রত্যেকটার কাজ কি, প্রত্যেকটা কিভাবে এফেক্ট করে আমার ক্যাপিটাল বাজেটিং এর মধ্যে, এই জিনিসগুলো হচ্ছে এই চ্যাপ্টারে আমার মূল পড়ার বিষয়। তো ক্যাপিটাল বাজেটিং জিনিসটা যদি খেয়াল করেন, আমি অলরেডি বললাম যে আপনার মনে করেন একটা প্রজেক্টের জন্য কিছু পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল আছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনি এই ওয়ার্কিং ক্যাপিটালটা ইনভেস্ট করতে যাচ্ছেন এই প্রজেক্টে, তো ভালো কথা ইনভেস্ট করবেন। এখন হচ্ছে ইনভেস্ট যে করব, ঠিক আছে, আমার সিওরিটি কি যে এটা একটা সার্টেন টাইম পরে আমার প্রজেক্টটা আমার লাভবান হবে, আমি এইখান থেকে আমি প্রফিট পাবো। ঠিক আছে, তো এইটার জন্য আমার কিছু প্রসেস ফলো করা লাগবে, এবং কিছু প্রসেস ফলো করে বা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমি মানে হিসাব করে বের করে ফেলতে পারবো যে না অ্যাপ্রক্সিমেটলি বা হচ্ছে রাফলি আমার এই একটা অ্যামাউন্ট আমার লাভ থাকতে পারে, বা হচ্ছে এরকম ভাবে মানে যদি আমি ইনভেস্ট করি তাহলে হচ্ছে আমার এই অ্যামাউন্ট থাকতে পারে। অথবা হচ্ছে যদি আমার কাছে কোনো ধরনের অপশন থাকে, ঠিক আছে, যে আমি হয় একটা নতুন প্রোডাক্ট কিনবো, না হয় হচ্ছে আমার যে এক্সিস্টিং যে প্রোডাক্টটা আছে এটার মধ্যে আমি কিছু ধরনের মানে কিছু এক্সটেনশন অ্যাড করবো, বা হচ্ছে কিছু পার্টস কিনে তারপরে জাস্ট সেটাকে রিপেয়ার করব তারপরে ইউজ করব, এরকম থাকতে পারে জিনিসটা। তো আপনি এখানে হিসাব করতে পারেন কি আপনার কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে আপনি লাভবান হবেন, আপনি হচ্ছে প্রফিট বেশি পাবেন। ঠিক আছে, তো আপনি যদি নতুন একটা মানে সম্পূর্ণ নতুন ভাবে সে প্রোডাক্টটা কিনে ফেলেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এক ধরনের প্রফিট পাবেন, বা হচ্ছে সেক্ষেত্রে আপনি এক ধরনের আউটকাম পাবেন। অথবা হচ্ছে আপনার যে এক্সিস্টিং প্রোডাক্টটা আছে সেটা যদি আপনি এক্সটেনশন কিনেন বা হচ্ছে সেটা রিপেয়ার করেন, তো সেই ক্ষেত্রে আপনি আরেক ধরনের কি পাবেন, একটা আউটকাম পাবেন। ঠিক আছে, তো হচ্ছে কোন ক্ষেত্রে আপনার ক্ষেত্রে, আপনার ইনভেস্টের ক্ষেত্রে বা হচ্ছে আপনার প্রজেক্টের ক্ষেত্রে কোনটা লাভবান হচ্ছে, সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করাটাই হচ্ছে আপনার ক্যাপিটাল বাজেটিং। ঠিক আছে, তো সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য আপনার বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে। ঠিক আছে, সেই অ্যাপ্রোচ গুলোই আমরা হচ্ছে পড়বো একটা একটা করে। তো ক্যাপিটাল বাজেটিং বোঝা গেছে মোটামুটি? আচ্ছা, তো ক্যাপিটাল বাজেটিং এর যদি ওইরকম ভাবে সংজ্ঞা আসে, তো আপনারা এই দুইটা সংজ্ঞা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখানে গুছায় মোটামুটি লেখা আছে, তো টার্মটা যেটা বুঝাইতেছে সেটা আপনাদেরকে আমি বুঝায় বললাম। তো এখানেও সেম জিনিসই লিখছে, দেখেন আপনারা, যে প্রসেস অফ আইডেন্টিফাইং, অ্যানালাইজিং এন্ড সিলেক্টিং ইনভেস্টমেন্ট প্রজেক্টস হুজ রিটার্নস আর এক্সপেক্টেড বিয়ন্ড 1 ইয়ার। মানে হচ্ছে আপনি বিভিন্ন আপনি ওইরকম করে আইডেন্টিফাই করে নেবেন, অ্যানালাইজ করে নেবেন, এবং তারপরে আপনার ইনভেস্টমেন্ট প্রজেক্টটা সিলেক্ট করবেন যেটা থেকে আপনি কি ১ বছরেরও বেশি সময় ধরে, মানে হচ্ছে শুধুমাত্র ১ বছর না, একটা লং টার্মের জন্য আপনি কি পাবেন, সেই প্রজেক্ট থেকে রিটার্ন পাবেন, এরকম ইনসিওরিটি শিওর করে তারপরে হচ্ছে আপনার ওই ইনভেস্টমেন্ট প্রজেক্টটা সিলেক্ট করা লাগবে। অথবা পরের সংজ্ঞাটা যদি দেখেন, সেটাতেও একই কথা বলছে, ক্যাপিটাল বাজেটিং ইজ এ লং টার্ম প্ল্যানিং ফর মেকিং এন্ড ফাইন্যান্সিং প্রপোজড ক্যাপিটাল আউটলেস। মানে হচ্ছে আপনি যে ওয়ার্কিং ক্যাপিটালটা ইনভেস্ট করবেন সেটা হচ্ছে আপনার আপনার যাতে কি করে একটা লং টার্ম রিটার্ন দেয়। ঠিক আছে, এইরকম ভাবে আপনার সিলেক্ট করা লাগবে। আচ্ছা, তো ক্যাপিটাল বাজেটিং ডিসিশন গুলা কি কি আমরা একটু দেখি। তো টিপিক্যাল ক্যাপিটাল বাজেটিং ডিসিশন যেগুলা, সেটা হচ্ছে আপনার একটা ধরেন আপনি প্ল্যান্ট এক্সপানশন করবেন, ঠিক আছে, আপনার কিছু পরিমাণ জমি আছে সেটা হচ্ছে আপনি এক্সপ্যান্ড করবেন, তো সেই ক্ষেত্রে আপনি ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নিতে পারেন যে এটা এক্সপ্যান্ড করা কি আমার ঠিক হবে, এটা যদি এক্সপ্যান্ড করি, এখানে যদি আমি ইনভেস্ট করি তাহলে কি আমার লাভ হইতেছে না ক্ষতি হইতেছে, একটা টাইম পরে এটা মানে জমির দাম
ঠিক আছে, হয় না যে জমির দাম বাড়তেছে বা হচ্ছে এই জমিটা কিনে আমার লস হয়েছে, নদীর কাছে যদি থাকে দেখা যায় যে নদী ভাঙন হয়ে জমি চলেই যায়। ঠিক আছে, এরকম কিছু ডিসিশনের উপর ডিপেন্ড করে যে আমি কি প্ল্যান্ট এক্সপ্যান্ড করব না করব না। তারপর হচ্ছে যেটা আমি বললাম যে ইকুইপমেন্ট সিলেকশন অথবা হচ্ছে ইকুইপমেন্ট রিপ্লেসমেন্ট। ঠিক আছে, যে জিনিসটা বললাম কোনটাতে আপনার লাভ হইতেছে বা কোনটাতে আপনার ক্ষতি হইতেছে, তো এই জিনিসগুলো কম্পারেটিভলি হিসেব করে তারপর হচ্ছে আপনার অল্টারনেট সিলেক্ট করা লাগে। তারপর হচ্ছে লিজ অথবা বাই। ঠিক আছে, তো একটা জায়গা আমি এখন হইতে পারে এটা আমি লিজ নিতে পারি। ঠিক আছে, লিজ নিয়ে যদি আমি টাকা উঠায় ফেলতে পারি তখন হচ্ছে কি আমার প্রফিট থাকতেছে, অথবা যদি আমি এটা সম্পূর্ণরূপে কিনে ফেলি। ঠিক আছে, তো এইখানেও সেম আমার সেই অল্টারনেট সিলেক্ট করতে হবে যে কোনটাতে আমার প্রফিট হচ্ছে। আর কস্ট রিডাকশনের যে ব্যাপারটা সেটাও ওইরকমই কাছাকাছি। তো আমরা একটা একটা করে দেখি। তো এই সবগুলা বোঝার জন্য আমার প্রথমে বোঝা লাগবে যে টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে, টাইম ভ্যালু অফ মানি টার্মটা কি আগে শুনছেন কেউ? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই তারপরে আপনারা দেখেন যে হচ্ছে মনে করেন আপনি এখন কাউকে 100 টাকা ধার দিলেন। ঠিক আছে, তো সে যদি আপনাকে 5 বছর পর সে 100 টাকা ফিরায় দেয়, সেই 100 টাকার দাম কি 100 টাকা থাকবে? বা হচ্ছে 10 বছর চিন্তা করেন, আজকে যে জিনিসটা আপনি 100 টাকা দিয়ে কিনতে পারতেছেন, 5 বছর বা 10 বছর পরে 100 টাকার ভ্যালুটা বা হচ্ছে 100 টাকা দিয়ে সেই সেম পরিমাণ অ্যামাউন্ট কিনতে পারবেন? অথবা হচ্ছে নেক্সট এর চিন্তা না করেন, 10 বছর আগের চিন্তা করেন। ঠিক আছে, 10 বছর আগে 100 টাকা দিয়ে কি পাইতেন আর এখন 100 টাকা দিয়ে কি পাইতেছেন? 10 বছর আগে চিন্তা করেন আপনি কাউকে 100 টাকা ধার দিছিলেন। সো 10 বছর পর আইসা সে 100 টাকা যদি ফেরায় দেন, ঠিক আছে? সে 100 টাকার ভ্যালু কি 100 টাকা থাকবে? এই জিনিসটার উপর বেস করে আমার এই মানে থিওরিটা দাঁড়াইছে যে টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে, তো টাইমের সাথে মানির ভ্যালুটা কি হয়, বাড়ে না কমে? ঠিক আছে, তো নরমালি আমার যে হিসাবটা, যেহেতু আমাদের ইনফ্লেশন আছে, মূল্যস্ফীতি আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কি কখনোই টাইমের সাথে সাথে মানির ভ্যালু কমে না, কমা যায় না। যদি না কোনো ক্ষেত্রে কোনো দেশে মুদ্রাস্ফীতি হয় বা হচ্ছে নিজস্ব দেশের যে সম্পদ আছে সেই সম্পদের তুলনায় আমি যদি বেশি পরিমাণ টাকা ছাপায় ফেলি, ওইরকম কাহিনী যদি না হয় তাহলে হচ্ছে টাইমের সাথে মানির ভ্যালু বাড়ে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আজকে যদি আপনি 100 টাকা ইনভেস্ট করেন, ঠিক আছে, সেই টাকাটা যদি 5 বছর পরে উঠে আসে, ঠিক আছে, দেখা যাবে সেই 100 টাকার ভ্যালু কিন্তু 100 টাকা নাই। ঠিক আছে, সেই 100 টাকার ভ্যালুটা কমে গেছে। তো সেই 100 টাকা 5 বছর পরে যদি যে 100 টাকাটা আমি রিটার্ন পাচ্ছি, সেই 100 টাকাটা যদি আমি প্রেজেন্টে নিয়ে আসি, সো প্রেজেন্টের তুলনায় কি হয়ে যাবে? তো মানে ফিউচারের তুলনায় প্রেজেন্টে আনলে, ঠিক আছে, সেই টাকাটার ভ্যালুটা কি কমে যাবে না? টার্মটা ভালো করে মানে বুঝার চেষ্টা করেন। আজকে যেই 100 টাকা আছে, ঠিক আছে, সেটা 5 বছর পরে কি 100 টাকা থাকবে না বাইরে যাবে? যেহেতু আমি বলতেছি যে টাইমের সাথে আমার মানির ভ্যালুটা বাড়বে। ঠিক আছে, তো তার মানে কি আজকে যে 100 টাকাটা আমি ইনভেস্ট করতেছি, 5 বছর পর যদি সেটা রিটার্ন আসে তাহলে সেই 100 টাকার ভ্যালুটা কি হইতেছে? কমে যাইতেছে অবভিয়াসলি। ঠিক আছে, তখন 100 টাকা পাওয়া মানে আমার কি লস হওয়া। তো সেই 100 টাকাটা যদি আমি প্রেজেন্টে নিয়ে আসি তার মানে কি সেই ভ্যালুটা কমে যাবে না? যদি এমন হইতো যে আমি আজকে 100 টাকা ইনভেস্ট করছি, আমি 5 বছর পর 120 টাকা পাইছি। ঠিক আছে, তো তখন দেখা যাইত যে না ঠিক আছে আমার মোটামুটি একটা মানে প্রফিট না হোক অন্তত আমি পাইছি, যে 100 টাকা পাইছি, 5 বছর পরে সেই 100 টাকার ভ্যালুটা 120 টাকা হয়ে যেতে পারে। সেই 120 টাকাকে যদি তখন আমি কি করি, ফিউচার থেকে প্রেজেন্টে নিয়ে আইসা পড়ি, মানে ক্যালকুলেশন করে, তখন দেখা যাবে যে না আমার হয় ইকুয়াল আছে না হয় আমার কিছু পরিমাণ প্রফিট হয়েছে সেই ইনভেস্টমেন্ট প্রজেক্ট থেকে। ঠিক আছে, তো এইরকম, তো এই জিনিসটা হচ্ছে আমার টাইম ভ্যালু অফ মানি। মানে হচ্ছে সময়ের সাথে সাথে যে আমার টাইমের ভ্যালুটা বাড়তেছে, এবং আমার যদি সেম অ্যামাউন্ট হয়, ঠিক আছে, আজকে যে ইনভেস্টমেন্টটা করছি 5 বছর পর যদি সেম অ্যামাউন্টটা পাই, সেটা যদি আমি প্রেজেন্টে নিয়ে আসি তাহলে অবশ্যই ভ্যালুটা কি হয়ে যাবে, কমা যাবে। এই টার্মটা কি বোঝা গেছে নাকি কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে করতে পারেন, প্রশ্ন করতে পারেন। কনফিউশন নাই কারো কোনো? আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে দেখেন কি বলা হয়েছে, a bond will pay $100 in 2 years। ঠিক আছে, তো 2 বছরে সে কি করবে, $100 দিবে আমাকে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমার এখানে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ $100 ইফ এন ইনভেস্টর ক্যান আর্ন এ রিটার্ন অফ 12% অন দ্য ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এখন এই যে এখানে রিটার্নের কথা বলা হয়েছে, এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, যে কি রেটে আমার রিটার্ন করবে।
ঠিক আছে, আমি তো যেটা বললাম যে 100 টাকায় যদি আমি 120 টাকা পাই, ঠিক আছে, তখন সেটা হচ্ছে আমার কত 20% রিটার্ন হচ্ছে। যদি আমি চিন্তা করি যে আমার কোনো লাভও না লোকসানও না, ঠিক আছে, আমার জাস্ট আসলটা ফেরত আসবে, ঠিক আছে, তখন হচ্ছে সেখানে রেটটা কত 20% ধরতে পারি। তো এইখানে দেখেন এটাও রিটার্ন বলা হয়েছে, রিটার্ন রেট, অথবা হচ্ছে এই জিনিসটাকে বলা হয় ডিসকাউন্ট রেটও বলা হয়। অনেক জায়গায় আপনারা পাবেন যে ডিসকাউন্ট রেট বলা হয়েছে, অথবা অনেক জায়গায় আপনারা পাবেন যে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, ঠিক আছে, তো এরকম টার্ম পাবেন। তো এখানে দেখেন কি বলছে যে একটা বন্ড 2 বছরে আমার $100 পে করবে, ঠিক আছে, তো 2 বছর পর আমি $100 পাচ্ছি, ঠিক আছে, তো সেই $100কে যদি আমি বর্তমানে নিয়ে আসি, ঠিক আছে, তার মানে হচ্ছে 2 বছর পর যে $100 আমাকে দিবে সেটার বর্তমান ভ্যালু কত, ঠিক আছে, মানে প্রেজেন্ট ভ্যালু কত, ঠিক আছে। এখন যদি তার মানে আমি যদি ইনভেস্ট করি, ঠিক আছে, তো আমার দেখা যাচ্ছে কি আমার লস হবে না লাভ হবে, ঠিক আছে, এবং সেখানে আমার রিটার্নের রেট দেওয়া আছে 12%, ঠিক আছে। এখন সেই জিনিসটা আমার হিসাব করতে হবে। এখন এই জিনিসটা হিসাব করার জন্য আপনার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমার কি প্রেজেন্ট ভ্যালু অফ $1, বা হচ্ছে এখানে যে কোনো ডলার থাকতে পারে, আপনি জাস্ট সেই ডলারের ভ্যালুটা এখানে বসায় দিবেন। এবং এখানে নিচে দেখেন আমার হরে টার্ম আছে কি 1 প্লাস r টু দি পাওয়ার n। এখানে rটা হচ্ছে আমার কি এই মানে রেট অফ রিটার্ন যেটা সেটা। এখানে অবশ্যই আপনি 12% যেহেতু অবশ্যই এখানে 12 বসাবেন না, ঠিক আছে, এখানে যেহেতু রেট তার মানে এটাকে 100 দিয়ে ভাগ হবে, যেহেতু পার্সেন্ট 100 দিয়ে ভাগ হওয়ার ফলে এখানে কত বসবে 0.12 বসবে, এবং n যেটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে, তো এখানে হচ্ছে কয় বছর দেওয়া আছে 2 বছর। তো আপনি যদি এখানে 1/1 প্লাস 0.12 টু দি পাওয়ার 2 বসান, দেখা যাবে যে আপনি এই টার্মটা পাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা চার্ট, ঠিক আছে, $1 ক্ষেত্রে আমি কোন বছরে কত পার্সেন্ট রেটে কত ভ্যালু পাচ্ছি, জাস্ট হচ্ছে এটা হচ্ছে আমার সেই একটা চার্ট, ঠিক আছে। আপনাদের যখন পরীক্ষায় এই ধরনের ম্যাথগুলো থাকবে তখন আপনাদের মানে টাইম কনজিউম যাতে না হয়, বেশি টাইম যাতে কনজিউম না হয়, সেই কারণে আপনাদের চার্ট দেওয়া থাকবে, ঠিক আছে, তখন আপনারা চার্ট দেখে সরাসরি ভ্যালুটা বসায় দিতে পারবেন, আপনাদের কষ্ট করে ক্যালকুলেশন করা লাগবে না, জাস্ট হচ্ছে নিয়মটা মাথায় রাখবেন, তাহলে হচ্ছে অঙ্ক চলে আসবে, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন যদি আমরা 2 বছর পর $100 যেটা পাচ্ছি সেটার প্রেজেন্ট ভ্যালু কি অবশ্যই কমে যাবে, ঠিক আছে, তো সেটার প্রেজেন্ট ভ্যালু কত হবে, তো $100, এবং আমরা সেই টার্মটা কত পাইছি, যেই আমার ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা আমরা কত দেখছি, এখানে দেখা যাচ্ছে কি 2 বছরে 12% রেট, সেই ফ্যাক্টরটা কত 0.797, এবং যদি আপনারা এইখানেও সেম এই জিনিসটা বসান বা হচ্ছে এই ভ্যালুগুলো বসান, আপনারা 0.797ই পাবেন। তো যদি আপনারা হিসাব করেন দেখা যাচ্ছে কি $100 প্রেজেন্ট ভ্যালু কত চলে আসছে $79.7, ঠিক আছে। তো আমরা ম্যাথমেটিক্যালি একটা প্রুফ পাইলাম যে আমার ফিউচারে যে ভ্যালুটা আছে সেটা যদি আমরা প্রেজেন্টে নিয়ে আসি আমাদের ভ্যালুটা কি হয় কমে যায়। জিনিসটা কি বোঝা গেছে? আপনারা রেসপন্স করেন, না রেসপন্স করলে আসলে আমি বুঝবো না যে আপনারা বুঝতে পারছেন কি বুঝেন নাই। জি স্যার, বুঝে গেছে। জি মাঝে স্যার বুঝে গেছি। মাঝে মধ্যে একটু রেসপন্স করেন, না তো আসলে মনে হয় যে বুঝতেছেন না হয়তো বা এরকম টাইপের কিছু। আচ্ছা, তাহলে টাইম ভ্যালু অফ মানি আমরা বুঝলাম, ঠিক আছে। এখন আরেকটা জিনিস কনসিডার করেন, যেখানে হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে কি আমরা মানে বছর বছর কোন একটা ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে। মনে করেন যে একটা বছর পর মানে প্রেজেন্ট টাইমে আমি মনে করেন যে $100 ইনভেস্ট করলাম, এক বছর পর আবার $100 করব, 2 বছর পর আবার $100 করব, 3 বছর পর, এরকম প্রত্যেক বছরে আমি কি করব ইনভেস্ট করতেছি, ঠিক আছে। যদি এরকম হয় মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর আমার যদি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা সেম হয়, তখন সেই ইনভেস্টমেন্টকে আমরা বলতেছি যে অ্যানুইটি, ঠিক আছে। দেখবেন মাঝে মধ্যে ম্যাথের মধ্যে এই টার্মটা দেওয়া থাকে যে এই পরিমাণ অ্যানুইটিতে ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে $100 অ্যানুইটিতে ইনভেস্টমেন্ট হচ্ছে। $100 অ্যানুইটিতে ইনভেস্টমেন্ট হওয়ার মানে হচ্ছে আমি প্রত্যেক বছরে $100 ইনভেস্ট করতেছি। তো এখানে দেখেন যে প্রথমে $100 ইনভেস্ট হয়েছে, এক বছর পর $100, 2 বছর পর আবার $100, এরকম 3, 4, 5, 6 বছর পর মানে প্রত্যেক বছর পর পর যথাক্রমে আমি কি $100 ইনভেস্ট করতেছি, এবং যে $100টা ফিক্স থাকবে। যদি এই মানে ইনভেস্টমেন্টের পরিমাণটা যদি ফিক্স না থাকে তাহলে সেটা কি হবে না, অ্যানুইটি হবে না। অবশ্যই এই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা ফিক্স থাকা লাগবে, ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাকে অ্যানুইটি বলতে পারবো। তো এখন হচ্ছে আমি যে একটু আগে যে জিনিসটা দেখলাম এইখানে কিন্তু আমার যেই মানে ইনভেস্টমেন্টটা ছিল এটা কিন্তু অ্যানুইটি ছিল না, এটা জাস্ট সিঙ্গেল টাইমে আমি একবারই করছি। অথবা যদি আমার প্রথম বছর যদি আমি মনে করেন যে $60 করতাম এবং দ্বিতীয় বছর $40 করতাম, তখনও কিন্তু হিসাবটা কি হয়ে যেত আলাদা হয়ে যেত। $60 জন্য এক বছরের এই যে এই রেটটা ইউজ করতাম, তারপরে $40 জন্য পরের এই যে এই ডিসকাউন্ট রেটটা ইউজ করতাম। যেহেতু এটা 2 বছর পরে একবারে আমাকে $100 দিবে, সেহেতু হচ্ছে আমি এই রেটটা ইউজ করছি বা হচ্ছে এই ফ্যাক্টরটা
ইউজ করছি। যদি $60 $40 এরকম আলাদা আলাদা হইতো তখন আমি আলাদা আলাদা ইউজ করতাম। ঠিক আছে? তো এটা গেল যদি আমার মানে আনইভেন হয়। ঠিক আছে? মানে অ্যামাউন্ট যে ইনভেস্ট করতেছি বা হচ্ছে অ্যামাউন্ট পাচ্ছি সেটা যদি আমার মানে সমান না থাকে। যদি সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলতেছি? অ্যানুইটি। ঠিক আছে? তো আমরা আরেকটা ম্যাথ দেখি এরকম অ্যানুইটি দিয়ে। এখানে দেখেন একটা ল্যান্ড পারচেজ করছে একটা কোম্পানি, যেখানে বলা আছে $60,000 আমার কি হবে? মানে প্রত্যেক বছর আমার দিতে হবে। ঠিক আছে? জাস্ট হচ্ছে এখানে প্রত্যেক বছর $60 দিতে হবে ৫ বছরের জন্য। তো এই $60 টা আমার কি হয়ে গেছে তাহলে? এখানে এই $60 টা আমার অ্যানুইটি, কারণ হচ্ছে আমি ৫ বছরের জন্য $60 করে কি করব? প্রত্যেক বছর আমি পে করব। ঠিক আছে? তো $60 যদি আমি ৫ বছর পে করি, তো নরমালি হিসাব আপনার কি আসতেছে? নরমালি আপনি হিসাব করতে পারতেছেন যে $60 ৫ বছর, ঠিক আছে? ৫ ৬ ৩০, $3,00,000। ঠিক আছে? তো $3,00,000 আমি টোটাল আমি কি করতেছি? পে করতেছি। কিন্তু সে পাচ্ছে কি? আপনি যাকে পে করতেছেন সে কিন্তু টাকাটা একবারে পাচ্ছে না। বা হচ্ছে বর্তমান সময়ে একবারে $3,00,000 পাচ্ছে না। সে কিন্তু আপনার কাছ থেকে টোটাল $3,00,000 পাইতে সে সময় নিতেছে কত? ৫ বছর। এবং ৫ বছর পরেও যে সে $3,00,000 একসাথে হাতে পাইতেছে এমনও কিন্তু না। সে প্রত্যেক বছর $60,000 হাতে পাচ্ছে। তো সেই টাকার ফ্লোটা বা হচ্ছে এই ক্যাশ ফ্লোটাকে যদি আমরা কি করতে পারি? যে আমরা যদি সরাসরি এটাকে কি করি? মানে 12% ডিসকাউন্ট রেটে এটাকে প্রেজেন্টে নিয়ে আসি বা হচ্ছে সেই টোটাল যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটার প্রেজেন্ট ভ্যালুটা বের করি, তখন কিরকম হবে? তো এখন দেখেন এই জায়গায় কিন্তু আমার যে ক্যাশ ফ্লো বা হচ্ছে আমরা যে পেমেন্ট করতেছি, এই পেমেন্টটা কিন্তু আমার কি? অ্যানুইটি। ঠিক আছে? তো অ্যানুইটির জন্য আমার ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার এর আগে যেটা ছিল সেটা কিন্তু অ্যানুইটি ছিল না বা হচ্ছে আনইভেন ক্যাশ ফ্লো ছিল বা আনইভেন পেমেন্ট ছিল বা হচ্ছে আনইভেন রিটার্ন ছিল, যে যেরকমই কিছু হোক একটা আনইভেন কোয়ান্টিটি ছিল। তো এখানে কিন্তু আমার কি? আমার অ্যানুইটি যেটা সেটা কিন্তু আমার একটা ফিক্স অ্যামাউন্ট এবং একটা নির্দিষ্ট সময় পর পর। যদি এরকম থাকে তখন আমার ফর্মুলাটা চেঞ্জ হয়ে এরকম চলে আসবে। ঠিক আছে? এখানে জাস্ট আপনার পরিচিত টার্মগুলাই, আর হচ্ছে রেট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। ঠিক আছে? তো এখানে যদি আপনি বসান দেখা যাবে যে কি? আপনি রেট বসাইতেছেন 0.12 এবং হচ্ছে আপনার যে নাম্বার অফ ইয়ার্স সেটা যদি আপনি 5 বসান, এখানে আপনি যে টার্মটা পাবেন সেটা হচ্ছে 3.605 পাবেন। যেহেতু ৫ বছরের জন্য 12% রেট, 3.605 পাবেন। আপনাদের চার্ট দেওয়া থাকবে, আপনারা চার্ট হিসাব করে সরাসরি এই ভ্যালুগুলা প্লেস করে দিতে পারবেন ফর্মুলায়। ঠিক আছে? কষ্ট করে বের করা লাগবে না। আর যদি এমন হয় যে চার্ট দেওয়া নাই তাহলে হচ্ছে অবশ্যই ম্যাথের নাম্বার বেশি থাকবে এই বাড়তি ক্যালকুলেশনটা করার জন্য। ঠিক আছে? সেটা হচ্ছে জাস্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করতেছে যে চার্ট দেওয়া সম্ভব হচ্ছে কি হচ্ছে না। তো আমি যথেষ্ট চেষ্টা করব পরীক্ষায় চার্ট দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তো চার্ট দিয়ে দিলে আপনাদের হচ্ছে ম্যাথ করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি কি যে অ্যানুইটি অ্যামাউন্টটা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার $60,000, আমি $60,000 করে পে করতেছি প্রত্যেক বছর এবং আমার যেই ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটা কত? 3.605। ৫ বছরে 12% রেটে আমার ফ্যাক্টরটা কত? 3.605 এবং এটা যদি আমি মাল্টিপ্লাই করি দেখা যাচ্ছে আমার কত? $2,16,300। ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট এরকম একটা অ্যামাউন্ট আসবে, যেটা হচ্ছে আমি কি? মানে যেই পরিমাণ অ্যামাউন্ট আমি কি করতেছি? পে করতেছি সেটার প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে? তো বুঝতে পারছি আমি এই পর্যন্ত যে টাইম ভ্যালু অফ মানি, যে আমার একটা নির্দিষ্ট সময়ের ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্টকে যদি আমি কি করি? আমি যদি প্রেজেন্টে নিয়ে আসি সেই ভ্যালুটা কি হয়ে যায়? কইমা যায় এবং সেটা কি? আনইভেন এর জন্য একরকম ক্যালকুলেশন এবং যদি আমি আমার ক্যাশ ফ্লোটা যদি ইভেন হয় বা হচ্ছে আমার কি? যদি অ্যানুইটি থাকে, ঠিক আছে? অ্যামাউন্টটা যদি অ্যানুইটি মতো করে হিসাব করতে পারি, একটা নির্দিষ্ট সময় পর পর আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যদি আমি করতে পারি বা পে করতে পারি, তখন আমার ক্যালকুলেশনটা আরেক রকম হয়। আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করেন দেখবেন যে এই যে এই চার্টে যদি খেয়াল করেন, এই চার্টে দেখবেন যে যত আমার টাইম বাড়তেছে মানে হচ্ছে আমার কি? মানে নাম্বার অফ ইয়ার্স বাড়তেছে তত আমার ফ্যাক্টর কি হচ্ছে? কমে আসতেছে। ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করেন, ফ্যাক্টর কিন্তু কমে আসতেছে। মানে হচ্ছে কি 0.909, 0.826 বা হচ্ছে এদিকেও যদি খেয়াল করেন যে কন্টিনিউয়াসলি আমার কি হবে? ফ্যাক্টর কমে আসবে। ঠিক আছে? কিন্তু যদি আপনি অ্যানুইটির চার্টে খেয়াল করেন দেখা যাচ্ছে কি? ফ্যাক্টর কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে। কারণ কি? কারণ হচ্ছে আমার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তো আমি কি করতেছি? একটা সার্টেন নাম্বার অফ ইয়ারের জন্য আমি কি করব? আমি সেখানে পে করব বা হচ্ছে আমি রিটার্ন পাবো এরকম কিছু একটা। ঠিক আছে? তো সেটাকে যদি আমি মানে কন্টিনিউয়াসলি কমায় দেই, ঠিক আছে? তো নাম্বারটা কি বাড়বে না কমবে? কমে আসবে স্বাভাবিক। তো আমার জিনিসটা কি হচ্ছে? আমি তো কন্টিনিউয়াসলি পে করতেছি, তো সেটা বাড়ার কথা। ঠিক আছে? তো এই
ইকুয়েশনটা আসলে এই জিনিসটা প্রুভ করে যে আমার আমি যে পেমেন্টটা করতেছি সেটা কন্টিনিউয়াসলি বাড়তেছে, বা হচ্ছে এই জিনিসটা আলটিমেটলি ফাইনাল রেজাল্টে যে আমার কি হবে, আমি যে টোটাল যে অ্যামাউন্টটা আমি করছি, ইনভেস্ট করছি, সেটা নেট প্রেজেন্ট ভ্যালুটা চলে আসবে আমার। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, যদি এই পর্যন্ত বোঝা যায় তাহলে আমরা কিছু টার্ম দেখি। ঠিক আছে, তো আমরা এখন কিভাবে বুঝবো যে কোন টার্মগুলো আমার খরচ আর হচ্ছে কোন টার্মগুলো হচ্ছে আমার ইনকাম? ঠিক আছে, তো এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে যে টিপিক্যাল ক্যাশ আউটফ্লো। আউটফ্লো মানে কি? আউটফ্লো মানে হচ্ছে আমার হাত থেকে খরচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কোন টার্মগুলা দেখলে, ম্যাথের মধ্যে কোন টার্মগুলা দেখলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসগুলো হচ্ছে আমার কি, মানে সরাসরি আমার খরচ বা হচ্ছে আমার এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো এখানে দেখেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, মানে একটা প্রজেক্টের শুরুতে আমি যে ইনভেস্টটা করি, ঠিক আছে, সেটা অবশ্যই আমার কি এক ধরনের আমার এক্সপেন্ডিচার বা হচ্ছে আমার খরচ। ঠিক আছে, তো সেটাকে কি বলতেছি আমরা? আউটফ্লো। এখানে যদি আপনারা এরকম এই যে এগুলোর দিকে দেখেন, যে এখানে ফ্লো চার্টের যদি দিকে দেখেন যে এগুলো কিন্তু বাইরের দিকে, তার মানে আমার এখানে এগুলা কি বুঝাইতেছে? আমার এগুলা আউটফ্লো বা হচ্ছে আমার এগুলা খরচ বা হচ্ছে এক্সপেন্ডিচার। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার অবশ্যই এটা এক ধরনের খরচ, কারণ হচ্ছে আমি কি করতেছি, একটা প্রজেক্টের শুরুতে আমি কিছু পরিমাণ ইনভেস্ট করে তারপরে আমি আগাইবো। ইনভেস্ট ছাড়া তো আমি আগাইতে পারবো না। ঠিক আছে, ইনভেস্ট করা ছাড়া তো আমি সেখান থেকে প্রফিটের কোনো চিন্তা করতে পারবো না। সেম জিনিসটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে। আমার যে একটা সেটআপ, সে বা হচ্ছে আমি যদি একটা স্টার্টআপের চিন্তাই করি, সেই স্টার্টআপটা দাঁড় করাইতে হলে আমার কিছু পরিমাণ ক্যাপিটাল লাগবে, যেটা আমি খরচ করে তারপরে হচ্ছে আমার স্টার্টআপটা বা হচ্ছে আমার সেটআপটা আমি দাঁড় করাইতে পারবো। ঠিক আছে, তো সেই ওয়ার্কিং ক্যাপিটালটা আমার কি এক ধরনের এক্সপেন্ডিচার। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আমার কি রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স। এখন দেখা যায় একটা প্রজেক্ট বা হচ্ছে একটা প্রোডাক্ট, আপনি ধরেন আপনি একটা মেশিন নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, সেই মেশিনটা বা হচ্ছে আপনি একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা হচ্ছে একটা, চিন্তা করেন যে আপনি একটা জেনারেটর নিয়ে কাজ করতেছেন। তো একটা নির্দিষ্ট সময় পর কি হবে, সেই জেনারেটরের বিভিন্ন ধরনের পার্ট আপনার কি করতে হবে, হয় রিপেয়ার করতে হবে বা হচ্ছে এটার মেইনটেনেন্সের জন্য আপনার খরচ করতে হবে কিছু পরিমাণ। ঠিক আছে, তো সেই রিপেয়ারিং কস্ট বা হচ্ছে সেই মেইনটেনেন্স কস্টটাও আপনার কি হবে, আপনার এই আউটফ্লোতে কাউন্ট হবে বা হচ্ছে আপনার এক্সপেন্ডিচারে কাউন্ট হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যে জিনিসটা একটু বোঝার দরকার আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটিং কস্ট। এখন ইনক্রিমেন্টাল অপারেটিং কস্ট জিনিসটা কি? এখন ইনক্রিমেন্টাল মানে হচ্ছে সময়ের সাথে সাথে বাড়বে। ঠিক আছে, এখন একটা জিনিসের আপনি চিন্তা করেন যে আপনি যদি একটা মেশিন অপারেট করেন, ঠিক আছে, তো সময়ের সাথে সাথে এটার কি হবে, এটার এফিসিয়েন্সি কমে আসবে। ঠিক আছে, তো তখন এফিসিয়েন্সি যদি কমে, সেটার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আপনার কি এখানে কিছু পরিমাণ খরচ করতে হবে বা হচ্ছে ইউটিলিটি যা কিছু আছে সেদিকে আপনার খরচটা বাইরে যাবে। প্রথমে একটা স্বাভাবিক জিনিস, মেশিন তো সারা জীবন ধরে সেম আপনার মানে এফিসিয়েন্টলি কাজ করবে না, ঠিক না? তো প্রথম বছর সেটা যেরকম কাজ করবে, সময়ের সাথে সাথে ধরেন 5 বছর পর সেটা তো সেই পারফরম্যান্স দিবে না, ঠিক না? তো দেখা যাবে যে সেই পারফরম্যান্সটা ধরে রাখার জন্য আপনার কিছু পরিমাণ ইউটিলিটিস ইউজ করা লাগতেছে বা হচ্ছে ফুয়েল রেট বাড়ায় দিতে হচ্ছে বা হচ্ছে সামথিং কিছু জিনিস আপনার এখানে অ্যাডিশনাল কস্ট করা লাগতেছে। তো এই জিনিসটা পার ইয়ারে কি পরিমাণ বাড়াইতে হইতেছে বা হচ্ছে এই অপারেটিং কস্টটা পার ইয়ারে আপনার কি পরিমাণ বা কি রেটে বাড়তেছে, সেই জিনিসটাকে আমরা বলতেছি যে ইনক্রিমেন্টাল অপারেটিং কস্ট। ঠিক আছে, তো এই জিনিসটাও আমার এক প্রকারের কি ক্যাশ আউটফ্লো বা হচ্ছে এক্সপেন্ডিচার। তো এই টার্মগুলো যদি এখন আমার ম্যাথে থাকে, ঠিক আছে, বা হচ্ছে ম্যাথে বইলা দেওয়া থাকে বা হচ্ছে সরাসরি টেবিলে বা কোনো একটা চার্টে দেওয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসগুলাই আমার কি, আমার আউটফ্লো বা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমার খরচ। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা দেখি যে আমার ইনফ্লো জিনিসটা কি বা হচ্ছে আমার আয় হচ্ছে কিভাবে। আচ্ছা, এখন দেখেন প্রথমেই হচ্ছে আমার কি রিলিজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল। তো রিলিজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি? এখন মনে করেন আপনি একটা প্রজেক্টে ইনভেস্ট করছেন, তো সেই প্রজেক্ট থেকে অবশ্যই কি আপনি প্রফিট পাবেন। ঠিক আছে, তো প্রফিট পাইতে পাইতে একটা টাইমে আপনার কি হবে, আপনার যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল, ঠিক আছে, ধরেন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিয়ে ধরেন আপনি $2 লাখ খরচ করে একটা প্রজেক্ট দাঁড় করাইছেন। ঠিক আছে, তো সেই $2 লাখ আপনার কয় বছরে উঠে আসছে? ঠিক আছে, তো দেখা যাবে যে 10 বছর পর দেখা গেল যে আপনার $2 লাখ উঠে আসলো। ঠিক আছে, তো এই যে ওয়ার্কিং ক্যাপিটালটা চলে আসছে, উঠে আসছে, এই যে এইটাকে আমরা বলতেছি যে রিলিজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এবং এইটা কি আপনার সেই প্রজেক্ট থেকে আয় না বা হচ্ছে প্রফিট না?
তো এই কারণে এই জিনিসটাকে বলতেছি আমরা ইনফ্লো। এবং এখানে যদি আপনার ফ্লো ডিরেকশন দেখেন সেটা হচ্ছে ভিতরের দিকে, মানে হচ্ছে আপনার প্রফিট বা হচ্ছে আপনার আয়। ঠিক আছে, তো এই রিলিজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল এক টাইপের আপনার ক্যাশ ইনফ্লো অথবা হচ্ছে আপনার আয়। ঠিক আছে, তো তারপরে দেখেন ইনক্রিমেন্টাল রেভিনিউ। এখন রেভিনিউ মানে হচ্ছে আপনার এই প্রজেক্টটা থেকে আপনি পার ইয়ারে কি পরিমাণ ইনকাম করতে পারতেছেন বা কি পরিমাণ রেভিনিউ আপনার লাভ হইতেছে, কি পরিমাণ প্রফিট আপনি পাচ্ছেন। ঠিক আছে, এবং এটা পার ইয়ারে বাড়তেছে বা হচ্ছে কি টাইপের পাইতেছেন। যদি সমান থাকে তাহলে সমান, আর যদি ইনক্রিমেন্ট হয় বা হচ্ছে পার ইয়ারে যদি আপনার প্রফিট বাড়ে তো হচ্ছে সেই রেটটা। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে পার ইয়ারে প্রফিট না বাড়লে তো আপনার আবার ওই যে টাইম ভ্যালু অফ মানি, সেটা তো আবার কনসিডারেশনে রাখতে হবে। ঠিক আছে, না তো আপনার হবে না। তো দেখা যাচ্ছে যে রেভিনিউটা আপনার কি করতে হবে, পার ইয়ারে বাড়াইতে হবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকে ইনক্রিমেন্টাল রেভিনিউ বলা হয় এবং এই জিনিসটা এক টাইপের ক্যাশ ইনফ্লো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে রিডাকশন অফ কস্ট। এখন আপনার এমন প্রজেক্ট যদি হাতে থাকে যেটার হচ্ছে আমি ইউজ করতেছি বা হচ্ছে ইনভেস্ট করছি, আমার কস্ট রিডাক্ট হয়ে মানে কস্ট রিডিউস হয়ে গেছে বা কস্ট রিডাকশন হচ্ছে আমার। দেখা যাচ্ছে যে আমি প্রথমেই এর মধ্যে যা ধরনের দরকার আছে ইনভেস্টমেন্ট করার জন্য, ঠিক আছে, আমি সব দিয়ে দিছি। মানে হচ্ছে আমার মানে প্রোডাক্ট কেনা থেকে শুরু করে ইউটিলিটিস, তারপরে হচ্ছে এর যাবতীয় মেইনটেনেন্স কস্ট, রিপেয়ারিং কস্ট সব আমি একবারে একসাথে করে দিছি। তো দেখা যাচ্ছে আমার কি যে পরিমাণ কস্টটা হওয়ার কথা ছিল সেই কস্টটা হইতেছে না। ঠিক আছে, অপারেটিং সেই কস্টটা লাগতেছে না। তো এইখানে একটা কস্ট রিডাকশন হচ্ছে। আর এই কস্ট রিডাকশন হওয়া মানে কি, আমার এক ধরনের ক্যাশ বেঁচে যাওয়া। আর ক্যাশ বেঁচে যাওয়া মানে হচ্ছে এটা আমার ক্যাশ ইনফ্লো। ঠিক আছে, আরেকটা জিনিস আছে স্যালভেজ ভ্যালু। তো স্যালভেজ ভ্যালুর সাথে আপনারা পরিচিত বা হচ্ছে এই টার্মটা আগে কখনো শুনছেন? শুনেন নাই আশা করি। তো স্যালভেজ ভ্যালু জিনিসটা হচ্ছে আপনি মনে করেন আপনার একটা মেশিন বা হচ্ছে আপনার একটা প্রজেক্টের কোন একটা টুল বা ম্যাটেরিয়াল, আপনার এটার ওয়ার্কিং লাইফ হচ্ছে 10 বছর। ঠিক আছে, তো আপনি প্রজেক্টের শুরুতে ইনভেস্টমেন্ট করে এই জিনিসটাকে কিনলেন, তারপরে হচ্ছে এটাকে অপারেশনে মানে যতদিন দরকার আপনার 10 বছর, যেহেতু ওয়ার্কিং লাইফ বলছি, তো 10 বছর হচ্ছে আপনি এটাকে অপারেট করাইলেন। ঠিক আছে, এবং 10 বছর অপারেট করার পর, ঠিক আছে, এটা যদি চলে তাহলে মাশাআল্লাহ ভালো। ঠিক আছে, আর যদি না চলে তাহলে তো নাই। ঠিক আছে, এবং 10 বছর ইউজ করার পর, ঠিক আছে, এখন যদি আপনি এটাকে বিক্রি করে দিতে চান, ঠিক আছে, তখন তো এটার একটা ভ্যালু থাকবে। নরমালি আপনি একটা চিন্তা করেন যে আপনি একটা সাইকেল কিনলেন, ঠিক আছে, তো এটা আপনি কয়েকদিন চালাইলেন, কয়েক বছর চালালেন, এখন হচ্ছে মানে এটার এমন অবস্থা হলো এটা ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া আর কোনো ওয়ে নাই। ঠিক আছে, তো দেখা যাইতেছে যে তখন সে একটা মানে মিনিমাম প্রাইস দিয়ে সেই জিনিসটাকে তো কিনবে বা হচ্ছে সেই সাইকেলটাকে তো কিনবে। ঠিক আছে, মানে হচ্ছে এটা যে একটা মানে তার ওয়ার্কিং লাইফ শেষ হওয়ার পর, ঠিক আছে, কোন একটা জিনিসের আপনার এইভাবে মনে রাখতে পারেন যে কোন একটা জিনিসের ওয়ার্কিং লাইফ শেষ হওয়ার পর সেটা বিক্রি করে দিলে আমি যেই টাকাটা পাই, ঠিক আছে, সিম্পলি সেই জিনিসটাই হচ্ছে স্যালভেজ ভ্যালু। ঠিক আছে, আপনারা সাইকেল দিয়ে মনে রাখতে পারেন যে সাইকেল আপনি চালানোর পর মানে মোটামুটি এটা মানে মানে কি বলবো, মানে এটা আর চালানোর মতো কোনো ধরনের উপায় না থাকলে, ঠিক আছে, তো দেখা গেল যে শেষ, এটার আর মানে কোন রকম ভাবে ঠিকঠাক করে চালানোর কোনো ওয়ে নাই। ঠিক আছে, এখন এটা বললাম যে ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া আর কোনো ওয়ে নাই। ঠিক আছে, তখন ভাঙারি আপনার কাছ থেকে এই যেই পরিমাণ টাকা দিয়ে এই সাইকেলটা কিনে নিয়ে যাবে, তো সেই টাকাটাই হচ্ছে আপনার সাইকেলের স্যালভেজ ভ্যালু। বা হচ্ছে আপনি যদি কোনো মেশিন দিয়ে কনসিডার করেন এই কেসটা, তাহলে সেই মেশিনের ওই প্রাইসটাই হবে আপনার স্যালভেজ ভ্যালু। ঠিক আছে, এখন স্যালভেজ ভ্যালুটা বিভিন্ন রকম টাইমে থাকতে পারে। এখন হইতে পারে সেটা হচ্ছে ওয়ার্কিং লাইফ শেষে, ঠিক আছে, এবং হইতে পারে অথবা হচ্ছে আপনার কি আপনি মনে করেন যে ওয়ার্কিং লাইফ এটা 10 বছর আছে, ঠিক আছে, আপনি 5 বছর পরে মনে করলেন যে না এটা দিয়ে আর হচ্ছে না, আমার লস হচ্ছে, আমি নতুন আরেকটা মানে পার্ট কিনে নিব বা হচ্ছে নতুন আরেকটা মেশিনই কিনে ফেলবো। ঠিক আছে, তো তখন হচ্ছে আপনি 5 বছর ইউজ করার পরেই সেটা বিক্রি করে দিতে চাইতেছেন। তো সেই 5 বছর ইউজ করার পরও আপনি যে বিক্রি করবেন তখনও আপনি এটার একটা স্যালভেজ ভ্যালু পাবেন। সেটা অবশ্যই একদম আলটিমেট যে স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে 10 বছর ইউজ করার পর আপনি যেটা পাইতেন সেটা থেকে বেশি হবে। স্বাভাবিক 5 বছর পর আপনি যে জিনিসটা ইউজ করছেন আর হচ্ছে 10 বছর ধরে যে জিনিসটা ইউজ করছেন, অবশ্যই 5 বছরের পর এটা কিছু অবশিষ্ট থাকবে, মানে এটা দেওয়ার মতো কিছু থাকবে। আর 10 বছর পর এটা দেওয়ার মতো অবস্থা ওইরকম থাকবে না, যেটা হচ্ছে আপনার 5 বছর পর থাকতেছে। ঠিক আছে, তো স্যালভেজ ভ্যালুটা আমরা যে কোনো সময়ই পাইতে পারি। ঠিক আছে, হইতে পারে সেটা 5 বছর পর বা হচ্ছে হইতে পারে এটার ওয়ার্কিং লাইফের একদম লাস্টে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকের পড়ানোর জন্য এইটুকু আপনাদের আজকের পড়ানোর মতো ইচ্ছা ছিল। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা নেক্সট ক্লাসে দেখব।
তো অনেক টাইপের ম্যাথ আছে, আমরা অনেক টাইপের ম্যাথ কভার করব। যে শুরুতেই আমরা যেগুলা বলছি, যে অনেকগুলো টার্ম বলছি না, যে টাইম ভ্যালু অফ মানি তো অলরেডি আমরা আজকে পড়লাম। তারপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু যেটা আছে সেটা আমরা কনসিডার করলাম। তারপরে আমরা পড়বো নেট প্রেজেন্ট ভ্যালু পড়বো। তারপর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন পড়বো। তারপরে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন পড়বো, এটাকে আবার এভারেজ রেট অফ রিটার্নও বলে। তারপরে হচ্ছে আমরা পেব্যাক পিরিয়ড পড়বো। তারপর হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স পড়বো। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মেথড দেখবো, যে কিভাবে হচ্ছে আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা মানে রিয়েল কেসে বা হচ্ছে প্র্যাকটিক্যাল কেসে অ্যাপ্লাই করতে পারি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখব। একটা হচ্ছে টোটাল কস্ট অ্যাপ্রোচ দেখব, আমরা হচ্ছে মানে টোটাল কস্ট হিসাব করে তারপরে কিভাবে নেট প্রেজেন্ট ভ্যালু হিসাব করে। আরেকটা হচ্ছে ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ দেখব, মানে হচ্ছে জাস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হিসাব করে কিভাবে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুটা হিসাব করে। ঠিক আছে? তো আরেকটা মেথড আছে যেটা হচ্ছে লিস্ট কস্ট ডিসিশন, মানে হচ্ছে যেখানে কোনো ধরনের আয় নাই বা হচ্ছে কোনো ধরনের ক্যাশ ইনফ্লো নাই, শুধুমাত্র ক্যাশ আউটফ্লোর উপর বেস করে আমরা ডিসাইড করব যে আমরা এই প্রজেক্টটা নিতে পারবো কি পারবো না। মানে টোটালি এই চ্যাপ্টারটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আপনার ম্যাথ আসবে এবং মানে থিওরিটিক্যাল মানে নাই তেমন কিছু। ঠিক আছে? শুধুমাত্র ম্যাথই আছে। তো ম্যাথ গুলো যদি পড়েন দেখা যাচ্ছে যে এখানে এই চ্যাপ্টার থেকে পুরো মানে সম্পূর্ণ কাঁচা নাম্বার। ঠিক আছে? যে ম্যাথ পড়লেন, এগুলোই আসলো, এগুলোই অ্যান্সার করলেন। ঠিক আছে? তো এই জন্যই আর কি ইকোনমিক্সটা একটু মজার, যখন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আসে। তো এর আগে যতগুলো থিওরি পড়ছি আসলে কিছু করার নাই, থিওরিটিক্যাল টার্ম কিছু থাকবে, সেগুলো পড়া লাগবে। এই কারণে হচ্ছে থিওরিটিক্যাল যেগুলো ছিল সেগুলো আমরা আগে শেষ করে ফেলছি। এখন হচ্ছে যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে আমরা এগুলো পড়ব। ঠিক আছে? তো নেক্সট কি আগামীকালকে ক্লাস করবেন? জি স্যার। স্যার আগামীকাল স্যার অন্য একটা ক্লাস থাকতে পারে। আচ্ছা, আপনি আগামীকাল না স্যার, অন্য একদিন স্যার। ম্যাথ ক্লাস থাকবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু এনশিওর করেন ডেটটা। আগামীকাল না পারলে পরশুদিন পারবেন কিনা এটা একটু আমাকে কষ্ট করে জানান। ঠিক আছে? স্যার পরশুদিন পারবো স্যার, পরশুদিন পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশুদিন এই টাইমেই নাকি? জি স্যার, এই টাইমে হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশুদিন এই টাইমে আপনাদের সাথে আবার ক্লাস। ওকে স্যার, আদাব স্যার।